আজকে আমি আবার এলাম তোমাদের একটা নতুন চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে লিমিট। তো লিমিট হচ্ছে কলনবিদ্যার মানে ক্যালকুলাসের ভিত্তিস্বরূপ। মানে কলনবিদ্যা শুরু করতে হলে লিমিটের ওপর দিয়ে যেতে হবে, মানে লিমিট না শিখে আমরা কলনবিদ্যা শিখতে পারি না, কারণ লিমিট এর মাধ্যমেই আমাদের কলনবিদ্যা শুরু হবে। তো দেখো, আমরা আজকে লিমিট সম্বন্ধে জানার আগে কয়েকটা তথ্য আগে জেনে রাখি। লিমিট করতে হলে যে তথ্যগুলো খুব প্রয়োজনীয়, আমি সেই তথ্যটাই এখানে শুধু তুলে ধরছি। দেখো, লিমিট করার জন্য আমাদের যেটা দরকার সর্বপ্রথম, সেটা হচ্ছে টেন্স টু। এটার চিহ্নটার মানে হচ্ছে টেন্স টু। এই টেন্স টু শব্দটা আমাদের বুঝতে হবে এখানে। যেমন ধরো x টেন্স টু 4 মানে কি? x এর মান 4 এর কাছাকাছি। এটার মানে হচ্ছে x এর মান 4 এর কাছাকাছি, কিন্তু কখনোই 4 নয়। মানে 4 এর একেবারে কাছে, যত খুশি কাছে হোক, কিন্তু 4 এর সমান কখনোই নয়। সেটাই হচ্ছে x টেন্স টু 4 বলা হয়। তো এর থেকে আমরা আরো দুটো সিম্বল পেতে পারি, যেটা হচ্ছে x টেন্স টু 4 প্লাস আর x টেন্স টু 4 মাইনাস, বা এটাকে এইভাবেও লেখা হয় x টেন্স টু 4 প্লাস 0, আর এটা হচ্ছে x টেন্স টু 4 মাইনাস 0। এইভাবেও এগুলোকে প্রকাশ করা। x টেন্স টু 4 প্লাস, x টেন্স টু 4 প্লাস বা x টেন্স টু 4 প্লাস 0 এর মানে কি? x টেন্স টু 4 প্লাস এর মানে কি? লিমিট x টেন্স টু 4 প্লাস বা 4 প্লাস 0 এর মানে হচ্ছে x এর মান 4 এর কাছাকাছি, কিন্তু বেশির দিক থেকে 4 এর বেশি, কিন্তু 4 এর কাছাকাছি। মানে x সমান হতে পারে 4.01, x সমান হতে পারে 4.0001, x সমান হতে পারে 4.0001। তার মানে দেখো, এইটাও 4 এর কাছাকাছি, এটাও 4 এর কাছাকাছি, এটাও 4 এর কাছাকাছি, কিন্তু সব মানগুলোই হচ্ছে x টেন্স টু 4 প্লাস, মানে 4 থেকে বেশি কিন্তু 4 এর কাছাকাছি। আর x টেন্স টু 4 মাইনাস, এটার মানে কি? এটার মানে হবে x 3.9 হতে পারে, 3.99 হতে পারে, 3.999 হতে পারে, 3.9999 হতে পারে, যত খুশি 9 থাকতে পারে, কিন্তু কখনোই মানটা 4 নয়। কিন্তু 4 এর থেকে কম হলেও সেটা 4 এর কাছাকাছি। আসলে এটা যদি 4 হয়, তাহলে এই দিকটাকে আমরা বলবো, ডান দিকটাকে বলবো 4 প্লাস, আর বাঁ দিকটাকে বলা হয় 4 মাইনাস। ধরো এখানে 3 আছে, এখানে 5 আছে, তো এই মানটা টেন্স টু 4, এদিক থেকে এটা টেন্স টু 4, এইটা হচ্ছে 4 প্লাস আর এটা হচ্ছে 4 মাইনাস। তো এটা হচ্ছে ব্যাপার। আমরা যখন লিমিটের মান বার করব, সবসময় জানবে সেই লিমিটের মানটাকেই আমরা অস্তিত্ব আছে বলবো, যদি লিমিট x টেন্স টু 4 প্লাস এর মান লিমিট x টেন্স টু 4 মাইনাস এর মান যদি সমান হয়, তাহলে আমরা বলবো x ইকুয়াল টু 4 এ fx এর অস্তিত্ব আছে। তাহলে fx এর অস্তিত্ব আছে মানে fx এর মান বার করতে পারবো যদি 4 প্লাস 4 মাইনাস এর মানের সঙ্গে দুটো লিমিটের মান সমান হয় তখন। ঠিক আছে, এখন আমরা দেখব লিমিট fx। fx যদি মনে করি fx সমান x প্লাস 2 হলে লিমিট এরকম লেখা হয় সিম্বলটা, x টেন্স টু 2 fx সমান কত? এটা একটা লিমিটের প্রশ্ন। তো fx ইকুয়াল টু x প্লাস 2, তাহলে লিমিট fx এর ভ্যালু কত? তো লিমিট fx এর ভ্যালু বার করার জন্য আমরা কি করব? x টেন্স টু 2, fx মানে হচ্ছে x প্লাস 2, তাহলে এখানে আমরা লিখতে পারি x প্লাস 2। তারপরে যেহেতু x টেন্স টু 2, তাহলে এখানে x এর জায়গায় আমরা 2 বসিয়ে দিয়ে পাচ্ছি এটা হচ্ছে 4। দেখো, x এর ভ্যালুটা যখন 2 আমরা বসিয়ে দিলাম, তখন লিমিটটা উঠে গেল। সেই যে 2 প্লাস 2 মানে 4 যেটা পেলাম আমরা, সেটাকে বলা হয় fx এর সীমা মান, মানে লিমিট fx এর মান। কখনোই এটা fx এর মান নয়, কিন্তু কারণ fx এর মান, এটা fx এর মান
2 যদি x এর মান হতো তাহলে fx এর মান 4 হতো, কিন্তু এটা fx এর মান নয়, fx এর সীমা মান হচ্ছে 4, বলতে fx এর মান 4 এর কাছাকাছি, যেহেতু x এর মান 2 এর কাছাকাছি টেন্ডস টু 2, তেমনি এটাও fx এর মান হবে টেন্ডস টু 4, কিন্তু এটা সমান 4 লেখা হয় কারণ লিমিট fx এর মান হচ্ছে 4। ঠিক আছে, এটা কিন্তু fx এর মান নয়, লিমিট fx এর মান হচ্ছে 4। তো এর সঙ্গে আরো একটা, এখানে f2 এর মান যদি আমরা বার করি তাহলে f2 এর মানও কিন্তু আমরা একই পাই, তাহলে f2 এর মানও হচ্ছে 4। তাহলে কি f2 আর f লিমিট x টেন্ডস টু 2 fx একই? তা কিন্তু কখনোই নয়। দেখো এই মানটার জন্য দুটো সমান হয়ে গেছে, কিন্তু আমরা যদি fx কে এরকম ভাবে নিই, যেমন ধরো x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, এটা যদি fx হয় তাহলে f2 আমরা নির্ণয় করতে পারি না, f2 অনির্ণেয় হয়ে যায়। কিন্তু লিমিট x টেন্ডস টু 2 fx এর ভ্যালু কিন্তু অনির্ণেয় হবে না, এর মানটা কিন্তু আমরা ঠিক বার করে নিতে পারবো। লিমিট x টেন্ডস টু 2 fx মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, তার মানে লিমিট x টেন্ডস টু 2, এইটাকে আমরা ভাঙতে পারি x প্লাস 2 x মাইনাস 2 বাই x মাইনাস 2। এইখানটা আমরা x মাইনাস 2 কে x মাইনাস 2 দিয়ে কেটে দিতে পারবো। কেন পারছি? কারণ এটা 0 নয়, কারণ 0 কে 0 দিয়ে আমরা কেটে দিতে পারি না। কাটা বলতে এখানে কিন্তু আমাদের কাটাটা কোনো গাণিতিক পদ্ধতি নয়, কাটা বলতে এখানে আমরা বোথ লব ও হরকে x মাইনাস 2 দিয়ে ভাগ করছি। তাহলে x মাইনাস 2 দিয়ে আমরা ভাগ করছি, যেহেতু 0 দিয়ে কাউকে ভাগ করতে পারি না, তাহলে এখানে আমরা কাটতে পারলাম না। কেন? কারণ এখানে x মাইনাস 2 টা 0 ছিল, তাহলে যেহেতু 0 দিয়ে আমরা কাউকে ভাগ করতে পারি না, সেই জন্য এখানে কাটতে পারলাম না। কিন্তু এখানে কাটতে পারছি, কারণ এখানে x মাইনাস 2 টা 0 নয়, তাহলে এটাই আমরা লিখতে পারবো x যেহেতু নট ইকুয়াল টু 2, সেই জন্য আমরা এখানে কাটতে পারলাম, আর কেটে দেওয়ার পর মানটা বসিয়ে দিলে আমরা এই মানটা পাবো 4। তাহলে দেখো f2 এর মান আমরা বার করতে পারলাম না, কিন্তু লিমিট fx x টেন্ডস টু 2 এর মান কিন্তু আমরা পেলাম 4। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, এটা না নির্ণয় করা গেলেও এর মান কিন্তু নির্ণয় করা যাচ্ছে। তো এইভাবে আমরা লিমিটের মানকে বার করতে পারব। এখন আমরা লিমিটের কয়েকটা ধর্ম মানে সীমা সংক্রান্ত কয়েকটা উপপাদ্যকে জানব। যেমন ধরো লিমিট x টেন্ডস টু a c into fx সমান c into লিমিট x টেন্ডস টু fx হয়, মানে যদি কোনো ধ্রুবক সংখ্যা fx এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে থাকে, গুণ হয়ে থাকে, তাহলে তাকে লিমিটের বাইরে বের করে লেখা হয়। যেমন ধরো কোনো একটা লিমিট x টেন্ডস টু 2, এটা যদি 5x হয় বা 5x প্লাস 2 বাই x মাইনাস 1 এরকম যদি থাকে, তাহলে এই 5টাকে আমরা লিমিটের বাইরে লিখতে পারবো x প্লাস 2 x মাইনাস 1। এইভাবে আমরা যদি কোনো ধ্রুবক পদ ভ্যারিয়েবল পার্টের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে থাকে, গুণ হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বাইরে লিখতে পারবো। প্রপার্টি 2, যদি লিমিট x টেন্ডস টু a দুটো ফাংশনের যোগফল হিসেবে লিমিট লেখা থাকি, তাহলে আমরা লিমিটকে আলাদা আলাদা করে লিখতে পারবো। মানে এটাকে আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু a fx একটা ভাগ করতে পারবো, আবার লিমিট x টেন্ডস টু a gx আর একটা পার্ট আলাদা করতে পারবো। মানে দুটো আলাদা আলাদা পার্টে আমরা লিমিট লিখতে পারবো। একইভাবে যদি এটা বিয়োগ থাকে, তাহলেও আমরা এটা করতে পারবো। এমনকি যদি এটা গুণ থাকে, fx আর gx এর মধ্যে যদি গুণ থাকে, তাহলেও আমরা এটাকে পৃথক করে লিখতে পারবো। fx ইনটু লিমিট x টেন্ডস টু a gx আলাদা করে লিখতে পারবো। যদি এটা ভাগ থাকে, লিমিট x টেন্ডস টু a fx বাই gx, তাহলেও আমরা এটাকে সেপারেট করতে পারবো যদি gx এর অস্তিত্ব থাকে।
fx বাই লিমিট x টেন্ডস টু a gx, যদি এখানে শর্ত হয়ে গেল যদি লিমিট x টেন্ডস টু a gx এর অস্তিত্ব থাকে, তাহলে আমরা এটাকেও সেপারেট করতে পারবো। ঠিক আছে, তাহলে লিমিটকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকের সাপেক্ষে আলাদা আলাদা করে লিখতে পারছি। তাহলে এটা আমরা লিমিটের প্রপার্টি হিসেবে মনে রাখবো, নোট করে রাখবে এটা। এখন আমরা প্রশ্নমালার কিছু অঙ্ক করব, তাহলে আমাদের লিমিট সম্বন্ধে যে ধারণাটা অস্পষ্টভাবে এলো সেটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, তোমরা সবাই নিজে নিজের বই নাও, নিজে নিজের বইয়ের প্রশ্নমালা 2 দেখো। প্রশ্নমালা 2 এর এই প্রশ্নমালাতে এসে মানে লিমিট সংক্রান্ত অঙ্ক করার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ আমরা প্রথমে করব না। তাহলে প্রথম আমরা এমসিকিউ বাদ দিয়ে রাখছি, এটা আমরা পরে করব। অ্যাকচুয়ালি এটাকে আমরা নিজেরাও করতে পারবো, কিন্তু একটু শিখে নেওয়ার পর। অতি সংক্ষিপ্ত আমরা 8 এর থেকে শুরু করব। তাহলে লিমিটের অঙ্ক করার সময় আমরা শুরু করছি অতি সংক্ষিপ্ত 8 থেকে। অতি সংক্ষিপ্ত 8 এর 1 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা তোমরা খাতায় লিখে নাও। লিমিট x টেন্ডস টু, সরি এখানে u আছে, u টেন্ডস টু 0 3u স্কয়ার মাইনাস 2u বাই u, এটা হচ্ছে একটা প্রশ্ন। তো আমরা এরকম লিমিটের মানটা বের করতে বলেছে, তো এটা বের করার সময় আমরা সবসময় দেখব ইউ এর মানটা আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। সবসময় কি করব, এখানে যে লিমিটের মানটা আছে আমরা একটু আগে দেখেছি লিমিট x টেন্ডস টু 2 ছিল x প্লাস 2, আমরা কি করলাম x এর মান 2 ছিল, ওটা 2 বসিয়ে আমরা 4 অ্যানসার করে দিয়েছিলাম। তো এখানেও তাই করব, ইউ এর মান 0 আছে, আমরা ইউ এর মানকে বসিয়ে দেওয়ারই চেষ্টা করব, মানে লিমিটের মান বলা হয় এটাকে। তো এই লিমিটের মানটাকে আমরা সবসময় বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বসিয়ে দিতে পারবো না যদি 0/0 ফর্ম চলে আসে। তো 0/0 ফর্ম কিন্তু সাধারণত এটাই দেওয়া থাকে যে সবসময় প্রথমেই বসাতে গেলে 0/0ই আসে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সবসময় সাধারণত এটা আসে না, যদি আসে যদি এরকম থাকে তাহলে আমরা সরাসরি বসিয়ে দেবো। কিন্তু আমাদের বসানোর আগে অন্তত মুখে মুখে একবার দেখে নেব যে এটা 0/0 হয়ে যাচ্ছে না। তো যদি 0/0 হয়ে যায় তাহলে আমরা সরাসরি বসাতে পারছি না। তাহলে 0/0 হয়ে গেলে আমরা তাহলে কি করব, 0/0 হয়ে গেলে আমরা আর এক লাইন লিখবো যাতে যে 0 যার জন্য 0 হচ্ছে, দেখো এখানে ইউটা থাকার জন্য 0 হচ্ছে, কারণ ইউ এর মানই তো 0। তাহলে ইউটাকে আমরা বোথ সাইড থেকে বার করে দেওয়ার চেষ্টা করব। 3u - 2 বাই ইউ, ইউ কে ইউ দিয়ে আমরা কেটে দিতে পারবো কারণ ইউটা 0 নয় বলে। এটা সবসময় আমাদের মাথায় থাকবে, কারণ আমরা 0 কে 0 দিয়ে কাটতে পারি না, কারণ এটা কাটাটা কোনো প্রসেস নয়, কাটাটা কোনো গাণিতিক পদ্ধতি নয়, কাটাটা কোনো গাণিতিক প্রক্রিয়া নয়। কাটাটা হচ্ছে আমরা ইউ দিয়ে ভাগ করছি লবহরকে, তাহলে আমরা জানি 0 দিয়ে ভাগ করা যায় না, সেহেতু ইউ 0 নয় বলেই ভাগটা আমরা করতে পারছি। তাহলে ইউটা বাদ চলে যাচ্ছে। এরপর আমরা ইউ এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 3 × 0 - 2। এটা লক্ষ্য করবে মান বসাচ্ছি মানে কিন্তু লিমিটকে তুলে দিচ্ছি, লিমিটকে আর এখানে লেখা যাবে না কিন্তু। তাহলে আমরা পাচ্ছি -2, তার মানে এর সীমা মান, এই টার্মটার সীমা মান হচ্ছে -2। এইভাবে আমরা লিমিটের মান বার করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো ঠিক 8 এর 2 নম্বরটা করছি, একই অঙ্ক আছে। আমরা কি বলেছি, লিমিটের মানটা বসিয়ে দিতে পারবো যদি 0/0 না হয়। তাহলে বসিয়ে দেওয়ার আগে মানে সরাসরি লেখার আগে আমরা মুখে মুখে একবার দেখে নেব h এর মান যদি 1 বসাই তাহলে এটা 1 হচ্ছে, এটা 2 হচ্ছে, তাহলে 2 আর 1 এ 3 -3, উপরে 0 হচ্ছে, নিচেও আমরা 0 পাচ্ছি, তাহলে 0/0 পাচ্ছি, তার মানে আমরা সরাসরি মান বসাতে পারছি না। তার জন্য আমরা কি করব, লিমিট h টেন্ডস টু 1, সব সময় আমরা দেখব 0 কেন হচ্ছে, কারণ h টেন্ডস টু 1 দেওয়া আছে বলে 0 হচ্ছে, মানে h - 1 এই টার্মটা, এই যে h, এই ফ্যাক্টরটা উপর নিচে যদি আমরা কাটতে পারি h - 1 = 0, এই h - 1 এই টার্মটা যদি আমরা উপর নিচে কেটে দিতে পারি, মানে উপর নিচে লব হরকে যদি h - 1 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের মানটা বসানো যাবে, তখন আর 0/0 হবে না। তার মানে উপরটাকে আমরা ফ্যাক্টর করে নেব, তাহলে পাশে এসে আমরা এটাকে ফ্যাক্টর করে নেব, এটাকে আমরা ঠিক অঙ্কটার পাশে ফ্যাক্টর করে দেব। তাহলে h স্কয়ার, এটা 2h আছে, তাহলে প্লাস
3h মাইনাস h মাইনাস 3, তাহলে h কমন নিলে আমরা পাচ্ছি h প্লাস 3 মাইনাস 1 ইন্টু h প্লাস 3। তার মানে দুটো ফ্যাক্টর পাচ্ছি, একটা h প্লাস 3 আর একটা h মাইনাস 1। তো এখানে আমরা ওটাই লিখব h প্লাস 3 ইন্টু h মাইনাস 1 বাই h মাইনাস 1। এইটাকে আমরা ক্যান্সেল করতে পারি কারণ h নট ইকুয়াল টু 1 বলে, এটা কিন্তু পাশে লিখে দেবে কারণ h কে 1 নয় বলে এটাকে ক্যান্সেল করতে পারছি। এখন আমরা h এর জায়গায় 1 টাকে পুট করতে পারবো, তার মানে এর সীমামান হচ্ছে 4। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই? তাহলে কখন আমরা মান বসাতে পারছি কখন পারছি না সেটা ঠিক আছে। তারপরে দেখো একই রকমের অঙ্ক আছে আরেকটা 2 নম্বরে। তো এটাও একই অঙ্ক, আমাদের 4 জনে এই যে x টেন্ডস টু এটা আমরা একটা ট্রিক হিসেবে নেব যে কোন ফ্যাক্টরটাকে কাটতে পারলে আমাদের 0/0 টার্মটা চলে যাবে, সেটা আমরা ট্রিক হিসেবে এটা বুঝে নেব যে এখানে লিমিট x টেন্ডস টু মাইনাস হাফ দেওয়া আছে, তার মানে এটাকে গুণ করে নিলে আমরা পাচ্ছি 2x টেন্ডস টু মাইনাস 1। তার মানে 2x প্লাস 1, এইটা এই 2x প্লাস 1 এই টার্মটা যদি আমরা উপর নিচে কেটে দিতে পারি, মানে উপরে আর নিচে যদি 2x প্লাস 1 কে নিয়ে আসতে পারি, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে এই অঙ্কটার জন্য আমরা কি করব, দুটোকে ফ্যাক্টর করে নেব। তাহলে উপরে আমরা ফ্যাক্টর করব, নিচেতেও ফ্যাক্টর করব। আমি এই পাশে করছি, কিন্তু লেফটে কোনো সময় রাফ করবে না, সব সময় রাইটে রাফটা করবে। আমার রাইটের জায়গাটা নেই বলে আমি এদিকে করছি, তোমরা কিন্তু তোমাদের খাতায় ডান দিকে, মানে এই অঙ্কটা যেখানে আছে ঠিক তার ডান দিকে এই অংশটা করে দেবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পাচ্ছি, দেখো 5 6 30 হচ্ছে, তাহলে 5 6 30 আর 3 10 এ 30 পাচ্ছি আমরা 10x প্লাস 3x মাইনাস 5। তাহলে 3 কমন নিচ্ছি, না 3 যাবে না, 2 কমন যাচ্ছে, 2x, তাহলে 3x মাইনাস 5 প্লাস 1 ইন্টু 3x মাইনাস 5। তাহলে এই ফ্যাক্টরটা আমরা পাচ্ছি 3x মাইনাস 5 ইন্টু 2x প্লাস 1। আর নিচেরটাকেও ফ্যাক্টর করতে হবে, তাহলে 2x স্কয়ার মাইনাস x মাইনাস 1 এটাকে ফ্যাক্টর করে দেবে, সরি, তাহলে এটা ফ্যাক্টর করলে আমরা পাবো 2x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 1, 2x কমন গেল, তাহলে x মাইনাস 1 প্লাস x মাইনাস 1, তার মানে হচ্ছে x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1। তাহলে কি লিখতে পারছি উপরে আমরা লিখতে পারছি, দেখো 3x মাইনাস 5 ইন্টু 2x প্লাস 1, আর নিচে লিখতে পারছি এটা x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1। দেখো যেটা বলেছিলাম, এই যে 2x প্লাস 1 ফ্যাক্টরটা উপর নিচে বাদ যাবে, যেহেতু এখানে x নট ইকুয়াল টু মাইনাস হাফ দেওয়া আছে, এই যে এটা নট ইকুয়াল টু, ঠিক আছে, টেন্স টু মানে সমান নয়, কাছাকাছি বটে কিন্তু সমান নয়। এরপর আমরা মানটা বসিয়ে দিতে পারবো, তাহলে 3 ইন্টু মাইনাস হাফ, কারণ আর কিন্তু 0/0 হবে না, তাহলে মাইনাস হাফ মাইনাস 1, নিশ্চয়ই এটা শেষ করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো 8 এর দাগে যে অঙ্কগুলো রয়েছে ঠিক একইভাবে যেভাবে বললাম ওইভাবে তোমরা করতে পারবে। এখন দেখো 9 এর যে লিমিটগুলো রয়েছে সেই লিমিটগুলো আমরা কি করে করব। দেখো 9 এর যে লিমিটগুলো রয়েছে এগুলো সাধারণত দেখো রুট দেওয়া রয়েছে, তো রুট যদি দেওয়া থাকে তাহলে দেখবে দুটো রুটের মাঝখানে অবশ্যই মাইনাস চিহ্ন দেওয়া আছে। আর একই ব্যাপার আমি আগের মতোই আবার বলবো, আমরা জিরো বসিয়ে দিতে পারবো, মানে লিমিটের মানকে আমরা বসিয়ে দিতে পারবো। কখন পারবো, যদি 0/0 না হয়। তাহলে এখানে দেখো বসাতে গেলে আমাদের সব সময় 0/0ই কিন্তু প্রথমে দেওয়া থাকে, এটা সাধারণত থাকে, না থাকলে তো বসিয়ে দেব, তো এটাও 0/0 হচ্ছে। তো তখন আমরা কি করব, যদি রুটের ফাংশন হয় তাহলে আমরা করণী নিরসন, মনে আছে করণী নিরসন, তো আমরা সাধারণত হরের করণী নিরসন করে থাকি, কিন্তু এখানে যেখানেই করণীটা থাকবে সেখানেই নিরসন করব। ব্যাপারটা আর কিছু নয়, দুটো রুটের মাঝখানে এই যে মাইনাসটা রয়েছে না, এই মাইনাস থাকলে, মাইনাস থাকার জন্য এটা 0/0 হচ্ছে, মাইনাসটাকে আমরা পজিটিভ করে দেব। তো মাইনাসটাকে মানে উল্টো দিকে পাঠিয়ে, মানে আমরা জানি করণী নিরসন করতে গেলে a প্লাস রুট a প্লাস রুট b যদি থাকে তাহলে রুট a মাইনাস রুট b দিয়ে গুণ করে করা হয়, তাহলে এটা আমাদের সবসময় মাইনাস থাকবে, তার মানে আমরা প্লাস দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এটা লব ও হরকে আমরা গুণ করব 1 প্লাস x
মাইনাস 1 মাইনাস এক্স আছে, এর প্লাস দিয়ে মানে রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স দিয়ে আমরা গুণ করব। তাহলে নিচেতেও সেটা গুণ করতে হবে, রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স দিয়ে গুণ করব। ঠিক আছে, এই পার্টটা আলাদা। তাহলে এখানে আমরা পাচ্ছি এটা স্কয়ার মাইনাস স্কয়ার পাবো, তার মানে রুটটা উঠে যাচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, মানে হচ্ছে 1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স, আর নিচে পাচ্ছি যা আছে তাই, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, মানে নিরসন যেভাবে আগে করেছো ক্লাস 10 এ করেছো সেইভাবেই। তারপরে দেখো উপরে পাচ্ছি আমরা 2x পাচ্ছি, তাহলে 2x যখনই হয়ে যাবে তখনই x x এ কেটে যাবে, তাহলে উপরে পাচ্ছি শুধু 2 আর নিচে পাবো আমরা রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x। হলো, দুটো রুটের মধ্যে ছিল মাইনাস চিহ্ন, এখন দুটো রুটের মধ্যে চলে এলো আমাদের প্লাস চিহ্ন। এরপর আমরা যদি ভ্যালুকে পুট করে দিই তাহলে 0/0 হওয়ার আর কোনো চান্সই থাকে না। তাহলে আমরা এখন লিমিটের মানটাকে বসিয়ে দেব, তাহলে উপরে পাচ্ছি 2 আর নিচে পাচ্ছি রুট 1 মানে 1 প্লাস 1 মানে 2, তার মানে হচ্ছে 1। তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে দেখো 9 এর সমস্ত অঙ্কগুলোই কিন্তু একই রকম হবে। আমি 9 এর আর একটা অঙ্ক করে দিচ্ছি, তো একই রকমই করব। কি বলেছি, এই দেখো এখানে দুটো রুট রয়েছে, দুটো রুটের মাঝখানে মাইনাস রয়েছে, তো যেখানেই থাকুক হর বা লব যেখানেই থাকুক সেখানেই কিন্তু নিরসন করে আমাদের দুটো রুটের মাঝখানে জায়গাটাতে প্লাস চিহ্নে নিয়ে আসতে হবে, তখন আমরা মানটা বসাতে পারবো। তার আগে যদি আমরা মানটা বসাতে চাই, যদি 0/0 না হয় তাহলে আমরা কিন্তু সব জায়গাতেই বসাতে পারবো। কিন্তু দেখো এখানে যদি আমরা সরাসরি 3 বসাতে চাই তাহলে 3 - 3 উপরে 0, এখানেও যদি 3 বসাই তাহলে 1, আর এখানে 4 - 3 মানে 1, তাহলে 1 - 1 মানে 0, তাহলে 0/0 হচ্ছে, সেজন্য আমরা 3 বসাতে পারবো না। তো লিমিটটাকে একটু সরল করে নেব আমরা। যদি নিরসনটা করে নেই তাহলে এটা আমরা পাবো, কত দিয়ে গুণ করতে হবে, প্লাস দিয়ে 4 - x, আর নিচে পাবো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে x - 2 -4 মাইনাসে মাইনাসে প্লাস x। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, লিমিট x টেন্ডস টু 3, x - 3 ইনটু রুট x - 2 প্লাস রুট 4 মাইনাস x, নিচে পাচ্ছি দেখো 2x - 6 পাচ্ছি, 2x - 6 একটু দেখে নিচ্ছি, 2x - 6 থেকে যদি 2 কমন নিই তাহলে হচ্ছে x - 3, 2 ইনটু x - 3। ঠিক আছে, x - 3টা ক্যান্সেল, তাহলে যেটা পাচ্ছি সেখানে আমরা এখন যদি 3টা মানে লিমিটের মানকে যদি পুট করি তাহলে আর কি 0/0 হবে, দেখে নিই পুট করে। তাহলে এটা 3 বসালে 3 - 2 মানে 1, প্লাস 3 বসালে 1, তাহলে 1 + 1/2, তাহলে এই অ্যানসারটাও কিন্তু আমাদের হলো 1। ঠিক আছে, বুঝে গেছো নিশ্চয়ই 9 এর গুলো কিভাবে করতে হবে। এখন আমরা দেখব 10 এর যে অঙ্কগুলো রয়েছে, মানে অতি সংক্ষিপ্ত 10, সেই 10 এর অঙ্কগুলোকে কিভাবে সমাধান করতে পারবো। তো 10 এর যেটা রয়েছে সেটা সমাধান করতে গেলে আমাদের কিন্তু দেখো প্রথমেই যদি আমরা 2 রয়েছে 2টা যদি বসিয়ে দিতে চাই তাহলে কিন্তু 0/0 হয়ে যাবে। তো ঠিক এই প্যাটার্নের অঙ্কগুলোকে আমরা সমাধান করার জন্য একটা ফর্মুলার সাহায্য নেব। তো লিমিটের এই ফর্মুলাটার সাহায্য আমরা নেব। তো এই লিমিটের এই ফর্মুলাটা দেখো কি রকম, x এর আর a এর পাওয়ারটা সমান সমান থাকবে, নিচে কিন্তু সেই দুটোরই একটা বিয়োগফল থাকবে। আর লিমিটটা যদি হয় x টেন্ডস টু a, তাহলে আমরা পাবো n a টু দি পাওয়ার n - 1। ভালো করে লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু a, এখানে x - a, এখানেও x - a, আর পাওয়ার দুটো কিন্তু একই থাকবে, তবেই আমরা পাওয়ার থেকে শুরু করতে পারবো n a টু দি পাওয়ার n - 1। ঠিক আছে, তাহলে এই শর্তটা সিদ্ধ হলে আমরা এটা লিখতে পারবো। এখন দেখো এখানে যদি আমরা ওটা লিখতে চাই তো নিচে যেটা রয়েছে x - a এর কিন্তু কোনো পাওয়ার দেওয়া নেই, তার মানে এগুলো কিন্তু অবশ্যই 1 থাকতে হবে, মানে x - a ওখানে কিন্তু কোনো পাওয়ার থাকলে হবে না, কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর পাওয়ার রয়েছে। তো এই রকম জায়গাতে আমরা কি করব, পাওয়ারটাকে তো সরাতেই হবে। তাহলে এটা x টু দি পাওয়ার 9, এটা কিন্তু আমাদের 512, মানে আমরা 2 টু দি পাওয়ার 9 লিখতে পারছি। x টু দি পাওয়ার 4, এটাও 2 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারছি, কিন্তু এটাকে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারছি না কারণ নিচেতেও পাওয়ার রয়েছে। তো এই রকম জায়গাতে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা জানি লব ও হরকে ভাগ করা যায় একই সংখ্যা দিয়ে,
তাহলে সূত্রটাকে আমরা পেয়ে যাব যদি নিচেতে আমাদের এই পাওয়ার দুটো না থাকতো, মানে যদি x - 2 থাকতো তাহলে এখানে আমরা x - 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে লব হরকে x - 2 দিয়ে ভাগ করে নিলাম, ঠিক আছে। তাহলে x - 2 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে এই ফর্মুলাটা তো এখনো ব্যবহার করতে পারছি না, তাহলে আমরা কি করব, এখন আমরা এই লিমিটটাকেই দুটো আলাদা, কারণ আমরা প্রথমে একবার শিখেছিলাম লিমিট fx বাই যদি gx থাকে তাহলে আমরা লিমিটটাকে আলাদা আলাদা করে লিখতে পারি, লিমিট fx একটা করতে পারি, লিমিট gx একটা করতে পারি। এখানে তাই করব, এখানে উপরের অংশটাকে আলাদা করে লিমিট লিখব একবার। তাহলে লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বাই x - 2 একটা আলাদা হয়ে গেল। আবার নিচেতে এসে আরেকবার লিমিটটাকে লিখতে পারবো x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই x - 2। এখন যদি আমরা আলাদা আলাদা ভাবে দুটো দেখি, দেখো এটা এই ফর্মুলার সঙ্গে মিলছে কিনা দেখো। n এর জায়গায় 9 আছে, দুটোই একই আছে, x - 2 একই আছে, x - 2 আছে, দেখো a এর জায়গায় 2, a এর জায়গায় তিনটে a আছে, সূত্রতে দেখো তিনটে a আছে, তাহলে এখানে তিনটে a এর জায়গায় 2 আর n এর জায়গায় 9 এসছে, তাহলে এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করতে পারছি। তাহলে এখন এইটা থেকে আমরা লিখতে পারবো n a টু দি পাওয়ার n - 1। এখানে n মানে হচ্ছে 9, তাহলে উপরে আমরা লিখতে পারছি 9, a মানে হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার n - 1 মানে 9 - 1। দেখো নিচেতেও ওই একই ফর্মুলাকে আমরা নিচেরটাতেও ব্যবহার করতে পারবো, কারণ এখানেও a এর জায়গাতে 2 আছে আর n এর জায়গাতে আছে 4, তাহলে 4 * 2 টু দি পাওয়ার 4 - 1। তাহলে উপরে আমরা পাচ্ছি 9 * 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 6 32 64 মানে 6 7 2 5 6 আর নিচে হচ্ছে 4 * 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তাহলে 8 3 এ 24 8 2 এ 16 4 8 এ 32 তার মানে 72 প্রমাণিত। তো এইভাবে আমাদের ফর্মুলাকে ব্যবহার করতে হলে ঠিক ফর্মুলার আকারটাকে আগে নিয়ে আসতে হবে, তারপরে আমরা ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো। আরো একবার দেখো পরেরটায়। তারপরে দেখো 10 এর 2 আমরা আরেকবার দেখে নিই। প্রায় একই রকমের অঙ্ক, একটু অন্যরকম করে দিয়েছে, কারণ এই জায়গাটাতে দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। তো আমাদের এই জায়গাগুলো একই হতে হবে, এটাতে যদি a থাকে এটাও a হতে হবে, এটাও a হতে হবে, আর পাওয়ার দুটো একই হতে হবে, এখানে পাওয়ার দুটো কিন্তু একই আছে। তো এই রকম জায়গাতে আমরা যেটা করব, এই ভ্যারিয়েবলের জায়গাটাতে আমরা চেঞ্জ করে নেব। আমরা ধরে নেব যে 1 + x = হচ্ছে z, মানে আমরা একটা নতুন ভ্যারিয়েবল নিয়ে আসছি। তাহলে 1 + x কে যদি আমরা z ধরি, তাহলে এখানে আমরা লিমিটের অঙ্কতে লিমিটের সঙ্গে যেটা আছে সেটাকে ভ্যারিয়েবল হিসেবে ধরে নেব। তাহলে এখানে x ছিল আমাদের ভ্যারিয়েবল, এখন নতুন ভ্যারিয়েবল আসবে z। তার মানে এখানে যে জায়গাগুলোতে x আছে সমস্ত জায়গাগুলোকে কিন্তু z এ কনভার্ট করতে হবে। তার মানে এখানে থেকে আমরা পাচ্ছি দেখো z = কি হবে, তাহলে x = কি হবে, x = হবে z - 1। আর যেহেতু x টেন্ডস টু 2 দেওয়া আছে, তাহলে z টেন্ডস টু কি হবে, তাহলে z টেন্ডস টু হবে, এখান থেকে দেখো x যদি 2 হয়, যদি x এর মান 2 হয় তাহলে z এর মান 3 হচ্ছে। তাহলে x যদি z এর কাছাকাছি হয় তাহলে z এর মান হবে 3 এর কাছাকাছি। এখানে আমরা যদি x এর মান 2 বসাই তাহলে 3 পাচ্ছি। তাহলে যেহেতু x এর মান 2 এর কাছাকাছি, তাহলে এখানে 2 এর কাছাকাছি মান বসালে z এর মান পাবো আমরা 3 এর কাছাকাছি, তাই না? তাহলে পুরো অঙ্কটাকে কি করতে হবে বললাম, নতুন ভ্যারিয়েবল যেহেতু z আসছে, যেখানে যেখানে x আছে সমস্ত x গুলো z এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে z টেন্ডস টু 2 তো লেখা যাবে না, z টেন্ডস টু 3 লিখতে হবে। এখানে 1 + x মানে আমরা z ধরেছি -3 টু দি পাওয়ার n। কনস্ট্যান্ট টার্মটাকে আমরা চেঞ্জ করব না, আমরা শুধু ভ্যারিয়েবল x কে চেঞ্জ করব। x এর জায়গায় কি বসবে, x এর জায়গায় বসবে z - 1। তাহলে এখানে যদি আমরা z - 1 বসাই তাহলে -1 আর -2 তে 3 হয়ে যাচ্ছে। দেখো এবার আমাদের যে ফর্মুলাটা এখানে ছিল পুরো লাইনটা এখানে চলে এসেছে। কি এসেছে দেখো, a এর জায়গাতে 3 এসেছে, x এর জায়গায় z এসেছে আর n টা n ই আছে এখানে। তাহলে আমাদের এটা সমান আমরা লিখতে পারবো n টা n ই আছে, তাহলে n a এর জায়গায় এসেছে 3, তাহলে 3 টু দি পাওয়ার n - 1, এটাই आंसर হবে। ক্লিয়ার? তারপরে দেখো 10 এর 3 নম্বরটা। তো 10 এর 3 নম্বরটা আমাদের ঠিক 1 নম্বরে যে অঙ্কটা করলাম ঠিক সেরকম দিয়েছে, পাওয়ারটা আমাদের নেগেটিভ দিয়েছে। তো নেগেটিভ পজিটিভ যাই দেখ না কেন, এখানে n এর মান
n এর মান নেগেটিভ পজিটিভ ভগ্নাংশ যাই দেখ না কেন তাতেই আমাদের এই ফর্মুলাকে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা এক একটাতে কি করেছিলাম মনে আছে, এই ফর্মুলাটা পাওয়ার জন্য শুধু নিচেতে x এর বা a এর কোনো পাওয়ার থাকলে হবে না। তাহলে আমরা এক নম্বরটাতে কি করেছিলাম, লব হরকে x - 3 দিয়ে ভাগ করে নেব এখানেও। তাহলে এখানেও আমরা কি করব, একবারে লিমিটটাকে নিয়ে, লিমিটটা তো দুটো করা যাবে, আর লব হরকে আমরা x - 3 দিয়ে ভাগ করে নেব। তাহলে উপরে পাবো আমরা x - 6 3 টু দি পাওয়ার -6, আর নিচে আরেকটা লিমিট দিয়ে আলাদা করে এটা দুবারেও লিখতে পারো বা একবারই লিখে দিতেও পারো। এক একটাতে আমরা দুবার লিখেছিলাম, এরকম পেলাম লব হরকে x - 3 দিয়ে ভাগ করলাম। তাতে আমাদের কি সুবিধা হলো, কেন ভাগটা করলাম, সবসময় এটা কেন করলাম ভাগটা, কারণ হচ্ছে এই ফর্মুলাটা আমাদের দরকার, এটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা n a টু দি পাওয়ার n - এটা বসাতে পারবো না। তো এখন দেখো পেয়েছি কি এই আকারটা, এই আকারটা পেয়েছি কি, ভালো করে দেখো, a এর জায়গাতে আমাদের 3 এসেছে, n এর জায়গাতে দুটোই -6 আছে, আর x এর জায়গাতে x ই আছে, তার মানে এই ফর্মুলাটা পুরো চলে আসছে। তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো n a টু দি পাওয়ার n - 1, n বলতে এখানে -6, a বলতে এখানে 3, আর -6 - 1, নিচে দেখো একই ফর্মুলা চলে এসেছে, এখানে n মানে হচ্ছে -4, a মানে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে উপরে একটা, এই জায়গাটা আমাদের একটা ফর্মুলা, আর ওই একই ফর্মুলাকে এই জায়গাটার জন্য ব্যবহার করছি। তাহলে কত হবে তারপরে -4 - 1, তাহলে কত পেলাম, মাইনাস তো কেটে গেল, 6 * 3 টু দি পাওয়ার -7 বাই 4 * 3 টু দি পাওয়ার -5। তার মানে আমরা লিখতে পারবো 4টাও কাটতে পারবো আমরা, তাহলে 3 এইটাকে আমরা উপরে লিখলে পরে 3 টু দি পাওয়ার 5 বাই 2 এটাকে আমরা নিচে নামিয়ে যদি দিই তাহলে 3 টু দি পাওয়ার 7 লেখা যায়। এটা মনে আছে এরকম একটা পাওয়ার a বাই b হোল টু দি পাওয়ার -n হলে b বাই a হোল টু দি পাওয়ার n লেখা যায়, মানে পাল্টাপাল্টি করে দিলে সাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে যায়। তো এখানে তাহলে আমরা পাচ্ছি দেখো উপরে 3 6 7টা 7, উপরে রয়েছে 6টা 3, নিচে রয়েছে 7টা 3, তাহলে একটা 3 নিচে থেকে যাচ্ছে, তার মানে 1/6, তাহলে এটাই आंसर হবে। ঠিক আছে, বুঝে গেছে তোমরা নিশ্চয়ই। তারপরে দেখো 10 এর 4 নম্বরটা একই রকম ভাবে আছে, এখানে n এর জায়গায়, এই n এর জায়গায় ভগ্নাংশ আছে, আমরা ভগ্নাংশ দিয়েও এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো। তাহলে 3 এর মতো করেই প্রথমে আমরা x - a দিয়ে লব হরকে ভাগ করে নেব, তাহলেই আমরা দুবার মানে উপরে একটা নিচে একটা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো। 5 এরটাতেও তাই, 5 এরটাতে আমাদের দুটো ফর্মুলা না, একটাই ফর্মুলা আসবে, কিন্তু x এর পাওয়ারটাকে আমরা রুট আছে ওটাকে x টু দি পাওয়ার 1/3, 5 এরটাতে আমরা x টু দি পাওয়ার কিউব রুট অফ x আছে ওটাকে আমরা লিখব x টু দি পাওয়ার 1/3। তাহলে x টু দি পাওয়ার 1/3 আর a টু দি পাওয়ার 1/3 আছে, নিচে x - এই আছে, লিমিট x টেন্ডস টু a আছে, তাহলে পুরো ফর্মুলাটা আমাদের চলেই এসেছে, শুধু n এর জায়গায় 1/3 মানে এই অঙ্কটা করিয়ে দিলাম, ধরো 1/3 * a টু দি পাওয়ার 1/3 - 1, এইভাবেই হয়ে যাবে। ঠিক আছে, 5 এরটাও হয়ে গেল। আর 6 এর অঙ্কটা দেখো একবার, 6 এর অঙ্কটা আমি পুরোটা নাও করতে পারি। এখানে আমরা 6 এর অঙ্কটা আগে একটা করেছি দেখো 10 এর 2 নম্বরে, তো 10 এর 2 নম্বরে ঠিক এরকম একটা পার্ট ছিল, তো এখানেও আমরা তাই করব। তাহলে একটা অঙ্ক আমরা যখন শিখে যাব তখন ঠিক সেই রকম করেই আরেকটা অঙ্ক আমাদের করতে শিখতে হবে। তাহলে এটা সমান আমরা যদি z ধরে নিই, তাহলে আমরা h সমান পাচ্ছি z - 1, আর যদি h টেন্ডস টু 0 হয় তাহলে z টেন্ডস টু কত হবে, h যদি 0 এর কাছাকাছি মান হয় z এর মান হবে 0 + 1 মানে 1 এর কাছাকাছি মান। তাহলে কি বলবো, এখানে নতুন ভ্যারিয়েবল নিয়ে এসেছি আমরা z, নতুন ভ্যারিয়েবল z এনেছি, তাহলে পুরনো ভ্যারিয়েবল h টা এখান থেকে উঠে যাবে, তাহলে যতগুলো জায়গাতে h আছে প্রত্যেকটা জায়গাতে আমাদের নতুন ভ্যারিয়েবল z আসবে। তাহলে z টেস্ট খুব প্রয়োজনীয় কথা, কিন্তু এরপরে আমরা ক্যালকুলাসে এরকম ভাবে চলের পরিবর্তন অনেক জায়গাতেই করতে হবে আমাদের, অতএব এটাকে বাদ দিয়ে চলে যাব এটা যেন মনে না হয়। তাহলে এটাতে z বসাবো আমরা, তাহলে z টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 আছে 1 টু দি পাওয়ার 1/3 বসাবো, আর h মানে হচ্ছে z - 1, বাস হয়ে গেল, আমরা ফর্মুলা পেয়ে গেলাম। তো এখানে ফর্মুলাটা বসিয়ে দেবো আমরা, কারণ মিলে গেছে আমাদের, a এর জায়গায় 1 চলে সরি z টেন্ডস টু 1 আছে, তাহলে a এর জায়গাতে আমাদের 1 চলে এসেছে, আর n এর জায়গাতে 1/3, তাহলে আমরা লিখতে পারবো 1/3 * 1 টু দি পাওয়ার 1/3 - 1। তো 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা একই হবে, তার মানে এটা সমান হচ্ছে 1/3। ঠিক আছে,
তারপরে দেখো 11, তো 11তে আমাদের কি করতে হবে, দেখো এখানে fx দেওয়া রয়েছে, তাহলে 11তে আমাদের fx দেওয়া রয়েছে। এখান থেকে আমরা প্রথমে f of x plus h টা বের করব। তাহলে এখান থেকে আমরা f of x plus h বার করতে পারি। কিভাবে বের করব, এখানে যেখানে যেখানে x দেওয়া আছে সেই জায়গাগুলোতে x plus h, মানে x ax স্কয়ার প্লাস bx প্লাস c দেওয়া আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c দেওয়া আছে, তাহলে আমরা লিখব f x plus h মানে x plus h এর হোল স্কয়ার প্লাস b into x plus h plus c। এইটাকে আমরা হোল স্কয়ার ভেঙে নিয়ে সরল করে দেব, x স্কয়ার ভেঙে নিয়ে এটাকে গুণ করে নেব, এখানে b টাকে গুণ করে নেব, দিয়ে f of x plus h পেলাম। তারপরে আমরা f of x plus h minus fx টা কত হচ্ছে বের করে নেব। তারপরে আমরা যেটা করব, লিমিট লিখে নেব, অঙ্কটা লিখে নেওয়ার পর fx plus h বসাবো, fx বসাবো, দুটো বিয়োগ করলে দেখব যে টার্মগুলোতে h নেই সেই টার্মগুলো সব কেটে যাচ্ছে, h টা তারপরে কমন যাবে, উপরে h টা কমন যাবে আর নিচে একটা h আছে, তাহলে উপরে কিছু একটা h দিয়ে পাবো, h টা কেটে যাবে, তারপরে আমরা লিমিটের ভ্যালু যেটা দেওয়া আছে সেই ভ্যালুটা আমরা বসাতে পারবো। ঠিক আছে, ওইভাবে 11টা করবে, 12টাও একই ভাবে করবে। এখানে fx দেওয়া আছে, f2 plus h টা আগে বের করবে, তারপরে f2 টা বের করবে, দিয়ে বসিয়ে দেবে মানগুলো, তারপরে দেখবে যে ওখান থেকে h টা কমন যাবে, h টা কেটে যাওয়ার পর তুমি লিমিটের মানটা বসাতে পারবে। তারপরে দেখো আমরা 13 অঙ্কগুলো কিভাবে করব। তো 13 অঙ্কগুলো করার জন্য আমাদের আর একটা নতুন ফর্মুলা লাগছে, সেই ফর্মুলাটা আমাদের মনে রাখবে, এটা 2 নম্বর ফর্মুলা, নোট করে রাখো। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা সমান হচ্ছে 1। তো এটা 2 নম্বর ফর্মুলা। তো এটা মনে রাখবে, sin x মানে এটা x লিমিট x টেন্ডস টু 0, এই তিনটে কিন্তু একই হতে হবে, মানে এটা যদি এরকম থাকে sin 5x, তাহলে নিচেতে 5x চাই, লিমিট 5x টেন্ডস টু 0 চাই, তবে আমরা 1 লিখতে পারবো। মানে sin এর সঙ্গে যেটা থাকবে সেটাই কিন্তু এখানে থাকতে হবে, এখানেও থাকতে হবে। ঠিক আছে, তাহলে sin এর সঙ্গে যত x থাকবে সেটাই নিচে থাকতে হবে, এখানেও থাকতে হবে, তবেই আমরা 1 লিখতে পারবো। তো এখানে দেখো এই অঙ্কটাকে যদি আমরা এই ফর্মুলাতে নিয়ে আসতে চাই, তাহলে sin 2x বাই, এখান থেকে আমরা x টা কমন পাচ্ছি, তাহলে আমরা এটা কমন নিয়ে লিখতে পারবো। হলো, পরের লাইনে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে sin 2x বাই x, এই x টা আমরা পেলাম আর তার সঙ্গে এটাকে আমরা আলাদা করে লিখলাম। তো এর আগে মৌলিক উপপাদ্য যেটা ছিল, সীমার মৌলিক উপপাদ্য যেটা ছিল সেটাতে আমরা দেখেছিলাম যে fx into gx, তাহলে এটাকে আমরা fx, এটাকে যদি gx বলি তাহলে fx আর gx কে আলাদা করতে পারছি। হ্যাঁ, যে কোনো রকম ভাবে আলাদা করলে হবে না, কিন্তু যে কোনো রকম ভাবে আমি আলাদা যা খুশি মন আলাদা করে দিলাম তা করলে হবে না। আমাদের প্রয়োজনীয় তথ্যটা এক জায়গায় রেখে, মানে প্রয়োজনীয় সূত্র পড়বে বা কিছু একটা মান বার করতে পারবো, সেই জায়গাটাকে আমরা এক জায়গা করে বাকিটাকে আমরা আলাদা করতে পারি। তাহলে এখানে sin 2x বাই x পেলাম একটা, আর একটা লিমিটকে আমরা আলাদা করে দিলাম, সেটা হচ্ছে 1 বাই 2x প্লাস 1। কারণ এই জায়গাটাতে আমরা দেখেছি এই ফর্মুলাটা পাওয়ার একটা চান্স আছে, কারণ কি বলেছি, এখানে যত x থাকবে নিচেতে তত x থাকতে হবে, কিন্তু এখানে আমাদের 2x আছে, নিচেতে কিন্তু x পেয়েছি, এই 2 কে তো এখান থেকে সরানো যাবে না, তো তাহলে আমরা কি করব, নিচেতে আমরা একটা 2 কে গুণ করে নেব, তাহলে sin 2x বাই 2x করে নিলাম, তাহলে সমান হয়ে গেল। তাহলে বাড়তি তো আর কিছু লেখা যায় না, এখানে 2 আর একটা লিখে এটাকে ব্যালেন্স করে দিলাম। আর যেহেতু এটাতেও ভ্যারিয়েবল x রয়েছে, এখানে দেখো x এর মান যদি আমরা বসাই তাহলে কি 0/0 পাবো? 0/0 পাবো না, তার মানে কিন্তু মান বসাতে পারবো। তাহলে 0 বসিয়ে দিলে আমরা পাচ্ছি 1/1। ঠিক আছে, এটাতে আমরা সূত্রটা পেয়ে যাচ্ছি, কারণ x টেন্ডস টু 0 হলে 2x টেন্ডস টু 0ই হয়, তাহলে এটাতে আমরা 1 বসাতে পারছি, আর এটা হচ্ছে 2, তার মানে অ্যানসারটা হচ্ছে আমাদের 2। বুঝেছো নিশ্চয়ই? তারপরে দেখো 2 নম্বরটা কি করছি, তো এখানে আমাদের দেখো sin x থাকলে তবে তো আমরা ফর্মুলা ব্যবহার করতে পারবো। এই ফর্মুলাটা অবশ্য sin x এর জায়গায় ব্যবহার করা যায়, আর একটা আমরা tan x এর ক্ষেত্রেও এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি, কিন্তু অন্য কারোর জন্য নয়। তাহলে tan x থাকলে ব্যবহার করতে পারবো, sin x থাকলেও এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো, কিন্তু cos x এর জন্য তো নয়। তাহলে cos x টাকে আমাদের প্রথমে পরিবর্তন করে sin এ নিয়ে আসতে হবে, সেটা কিভাবে করতে পারবো, এখানে লিমিটটা দেখো x টেন্ডস টু 0 আছে, তাহলে এখানে x টেন্ডস টু π/2 দিয়েছি,
তো লিমিটটাকে প্রথমে আমাদের জিরো করতেই হবে ত্রিকোণমিতিক টার্মের জন্য। তাহলে আমরা কি করব, এখানে আবার আমরা নতুন ভ্যারিয়েবলকে চেঞ্জ করব। তাহলে এখানেও ধরে নেব যে x - π/2 = z। এই লিমিটটা হিসেবে ধরে নিলেই আমাদের বেশি সুবিধা হবে। তাহলে x - π/2 কে আমরা z ধরে নিলাম। তাহলে দেখো x টেন্ডস টু যদি π/2 হয় তাহলে z টেন্ডস টু আমরা 0 পেয়ে যাচ্ছি, তাই না? x যদি π/2 এর সমান হয় মানে কাছাকাছি হয় তাহলে z এর মান হবে 0 এর কাছাকাছি, টেন্ডস টু 0। আর কি করতে হবে, কি বলেছি, নতুন ভ্যারিয়েবল যদি আসে তাহলে পুরনো ভ্যারিয়েবল যেটা আছে যতগুলো জায়গায় আছে সবগুলো জায়গাকে চেঞ্জ করে নতুন ভ্যারিয়েবল আনতে হবে। তাহলে এখানে আমরা আনবো z টেন্ডস টু 0 cos x, x মানে হবে কত, π/2 প্লাস z, π/2 প্লাস z, নিচে পাই মাইনাস 2 ইন্টু পাই জেড প্লাস π/2। ঠিক আছে, এখানে z প্লাস π/2, এখানে π/2 কে আগে লিখলাম কারণ হচ্ছে আমরা জানি cos 90 প্লাস থিটার একটা ফর্মুলা আছে, ওটা জানি বলি π/2 টাকে আমরা আগে লিখলাম। ঠিক আছে, তাহলে cos 90 প্লাস থিটা মানে আমরা জানি মাইনাস sin থিটা হয়, তাহলে মাইনাস sin z বাই এটা দেখো পাই মাইনাস 2z মাইনাস পাই, তাহলে পাইটাও কেটে গেল, তাহলে মাইনাসটাও কেটে যাচ্ছে, আর এখানে 2টা যেহেতু এখানে শুধু z আছে তাহলে আমাদের 2z লাগবে না, শুধু z লাগবে, তাহলে এখানে z টাকে আমরা বার করে দিলাম, 2টাকে বের করে দিলাম। ওই যে বলেছিলাম ধ্রুবক যদি গুণ থাকে তাহলে সেটাকে বের করে দেওয়া যায়, তাহলে আমরা পাচ্ছি sin z বাই z, sin z বাই z লিমিট sin z বাই z এর মানটা কত, ওই ফর্মুলা থেকে পাচ্ছি 1, তাহলে হাফ ইনটু 1 তার মানে হাফ হলো। ঠিক আছে, তারপরে দেখো 13 3 নম্বরটা আরেকবার দেখে নাও। তো এখানেও আমরা 0 তো বসাতে পারবো না কারণ 0 বসাতে গেলে 0/0 হয়ে যাবে, তো সেটা আমাদের যেটা করতে হবে, দেখো এখানে sin 3x এখানে sin 2x, তাহলে ফর্মুলাতে আমাদের sin x বাই x চাই, সেজন্য এখানে আমরা কি করব, এর আগে 10 এর অঙ্কগুলোতে দেখছিলে এরকম ফর্মুলা আনার জন্য আমরা লব হরকে ভাগ করে নিচ্ছিলাম, তো এখানেও আমরা তাই করব, লব হরকে x দিয়ে ভাগ করে নেব কারণ আমাদের x টা এখানে প্রয়োজন, তাহলে প্রয়োজন মতো আমরা কিন্তু ভাগ করে নিতে পারছি। তারপরে এটাকে আমরা সেপারেট করে দেব, লিমিট x টেন্ডস টু 0 sin 3x, তাহলে আমাদের এখানে তো 3x দরকার, তাহলে 3টা দিয়ে এখানেই ব্যালেন্সটা করে নেব, লিমিট x টেন্ডস টু 0 sin 2x, এখানে আমাদের x আছে 2x দরকার, তাহলে 2x দিয়ে নেব। আর বেশি তো কিছু লেখা যায় না, কোনো অঙ্কতেই কোনো সময় বেশি লেখা যাবে না, সঙ্গে সঙ্গেই তার ব্যালেন্সটাও লিখতে হবে, তাহলে এই পুরো জায়গাটা আমরা পাচ্ছি 1, তাহলে এই পুরো জায়গাটা 1 পেলে আমরা পাচ্ছি 1 ইনটু 3, আর এই পুরো জায়গাটাও পাচ্ছি 1, তাহলে 1 ইনটু 2 তার মানে 3/2 হলো 3 নম্বরটা। 4 নম্বরটাতে কি করবে দেখো, 4 নম্বরটাতে উপরে sin x ই আছে কিন্তু নিচে আছে পাই মাইনাস x, আর লিমিটেও আছে x টেন্ডস টু পাই, তাহলে 4 নম্বরটাতে তোমরা ধরে নেবে x মাইনাস পাই ইকুয়াল টু z, তাহলে 4 নম্বরটাতে এটা যদি ধরে নাও তাহলে দেখবে হয়ে যাবে, তাহলে 4 নম্বরটা এটা ধরে নেবে। 5 নম্বরটাতে ধরে নেবে, 5 নম্বরটাতে যেটা ধরবে সেটা হচ্ছে x মাইনাস π/2, x মাইনাস π/2 সমান z ধরে নিয়ে দেখবে কি হচ্ছে। আর 6 নম্বরটা দেওয়া আছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিগ্রি বাই x, একটা কথা বলা হয়নি, এখানে যে sin x লেখা আছে এই যে x সবসময় জানবে রেডিয়ান এককে প্রকাশিত, সবসময় রেডিয়ানে প্রকাশিত, রেডিয়ানে প্রকাশিত না হলে ফর্মুলা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে ডিগ্রি আছে, তো ডিগ্রি থাকলে কিন্তু এই ফর্মুলাটাকে ব্যবহার করা যাবে না, তাহলে কি করব আমরা, x ডিগ্রি মানে আমরা জানি πx বাই 180 রেডিয়ান হয়, তাহলে আমরা এই x ডিগ্রির জায়গায় লিখে দেব sin πx বাই 180 বাই x আছে, তাহলে আমাদের এই ফর্মুলাটা পেতে হবে। তো এই ফর্মুলাটা পাওয়ার জন্য এই যে কি বললাম, sin যদি 5x থাকে তাহলে নিচেতেও আমাদের 5x দরকার, তাহলে এখানে πx বাই 180 আছে, তাহলে এখানেও πx বাই 180 টা আমরা গুণ করে নেব, এখানেও ব্যালেন্স করে দেব পাই বাই 180 দিয়ে, কারণ x টা তো আমাদের ছিল,
পাই বাই 180 টা ব্যালেন্স করে দাও, তাহলে এই পুরো জায়গাটা আমাদের হয়ে গেল 1, তাহলে 1 ইনটু পাই বাই 180, তাহলে অ্যানসারটাও হলো পাই বাই 180। ঠিক আছে, এটাই অ্যানসার হবে। ওকে, তাহলে এখন এই পর্যন্তই রইলো, আমরা পরের ভিডিওতে এমসিকিউ এর অঙ্কগুলো দেখে নেব। ঠিক আছে।